দিয়েছে এদেরকে বয়কট করা। সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত তারা তওবা করে ফিরে আসবে না, এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন। এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না, দুইটা কি না, এক হাত বাই দেড় হাত এতটুকু কবরের মতো যে রুম গুলোতে। এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র্যাব ওয়ানে আমি সেই রুমে ছিলাম, এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব, কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। অনেক ভুক্তভোগী, আমি তো শুধু নিজে দেখছি এমন না, অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি। অনেক ভুক্তভোগী, একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2 আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করতো, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, দাঁড়ে দাঁড়ে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো। আমি নিজের চোখে দেখছি, আমার পাশের রুমের ফুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, ফুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। ফুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিক গুলো আছে, এই ফুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া ফুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলে। উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী, ওই ফুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। ফুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছে আনছি, গেছে গেছি, খাইছে খাইছি, এমন করতো সারাদিন। তারা নিয়ে সবাই মজাও করতো, মানে নিজে নিজেই কথা বলতো। পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে। এমনকি যে ট্যাপ থেকে সে পানি নিত, ওই ট্যাপটা সাবান দিয়া ধুইত। আরে কে কারে বোঝায়? ওই ভিতরে সাবান দিয়া, এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ারে ধুইত, মানে যেই বোতলটা। এবং বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয়, কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু নেই, সেটা প্রতিদিন ধুইবেই। যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন, আবার 5 বার ধুবে, আবার ওই ট্যাপ আবার 10 বার ধুবে, এরকমই করতো সারাদিন। আর নিজে নিজে কথা বলতো, দোয়া হয়েছে হয়েছে, খাইছে খাইছি, গেছে গেছি, এরকম করতো। কয়েকদিন পর এই ফুকন ভাই আমার পাশের রুমে, আল্লাহি আল্লাহর কসম, ইলেকট্রিক শর্টের কারণে, নির্যাতনের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না।
কখনো তার রুমে কেউ যাইতে দিত না, কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রড গুলো ধরে ধরে চিৎকার এমন করতেছিল। আমি পাশের রুম থেকে শুনতেছিলাম, কাঁপতেছে তার শরীর। জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না, কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় খোকন ভাই, ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে। কাশিমপুর কারাগার 2 60 পূর্ব রুম নাম্বার, আমার নাম্বার ছিল 39 নাম্বার রুম সহ বলতেছি। এই বদমাশগুলো, এই নির্লজ্জগুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এরপরেও, কারণ এদের লজ্জা নাই, এরা নির্লজ্জ। আল্লাহ আমাদেরকে কি বলবো, আল্লাহ এদেরকে ফিরায় আনুক, এদেরকে হেদায়েত দান করুন। নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই, আজকে আয়নাঘর দেখে কলিজা ফাইটে যাচ্ছে। আজকে খুশ করছি, আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে। আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি, ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টেল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে। ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম, আওয়ামী লীগ যারা করবে এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে, এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম, আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা, আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা। সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত যারা তওবা করে ফিরে আসবে না, এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন। এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের পর্যন্ত শরীক হবেন না।